টু প্লাস ভার্ব যেটা থাকে সেটা হলো ইনফিনিটিভ, পার্টিসিপল হলো পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখবো ভার্ব। ভার্ব হলো পার্ট অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ। পার্ট অফ স্পিচের 8টি ভাগের মধ্যে একটি ইম্পর্টেন্ট ভাগ হলো এই ভার্ব। ভার্ব ছাড়া একটি সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। সেন্টেন্স গঠন করতে গেলে ভার্ব অবশ্যই প্রয়োজন। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তাই ভার্বকে সেন্টেন্সের হার্ট বা ইঞ্জিন বলা হয়। যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না এবং হার্ট ছাড়া মানুষ বাঁচতে পারে না, সেই রকম ভার্ব ছাড়া একটি সেন্টেন্স গঠন করা সম্ভব হয় না। তার জন্যই এই ভার্বকে হার্ট বা ইঞ্জিন বলা হয়। তবে এই ভার্বের অনেক ভাগ বা ক্লাসিফিকেশন আছে। আজকে আমরা সম্পূর্ণ ভাগগুলোর আইডিয়াটা নেব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ভার্ব সম্বন্ধে শিখব। ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার এবং কি কি, আমরা একদম সহজে শিখে যাব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা ভার্ব সম্বন্ধে শিখব। ভার্ব কাকে বলে, ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়, একদম সহজে শিখে যাব। দেখো, প্রথমে আমরা জেনে নিই ভার্ব কাকে বলে। ভার্ব হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া বোঝায় তাকেই বলা হয় ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া বা কিছু করা বোঝায় তাকে বলা হয় ভার্ব। ঠিক আছে, তাহলে ইংলিশে ডেফিনেশনটা হলো the word that stands for doing or being something is called verb. The word that stands for doing or being something is called verb. যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা কোনো কিছু হওয়া বোঝায় তাকেই বলা হয় ভার্ব। এই হলো ভার্বের ডেফিনেশন, মানে কোনো কিছু করা বা হওয়াই হলো ভার্ব। এবারে আমরা ভার্বের ক্লাসিফিকেশনটা দেখব। ভার্বকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, একটি মেন ভার্ব, একটি অক্সিলারি ভার্ব। এই ভার্বের যে ক্লাসিফিকেশন আমরা লিখি তাহলে একদম সহজে বোঝা যাবে। দেখো আমি লিখছি। দেখো, মেন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব আর অক্সিলারি ভার্ব বা নন লেক্সিক্যাল ভার্ব। নন লেক্সিক্যাল মানে হচ্ছে অর্থহীন আর লেক্সিক্যাল মানে হচ্ছে অর্থপূর্ণ। তাহলে অর্থপূর্ণ হলো মেন ভার্ব আর নন লেক্সিক্যাল মানে অর্থহীন হলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, দেখো আমি পরপর যখন বোঝাবো তাহলে একদম সহজে বুঝে যাবে। দেখো, এই যে কনসেপ্ট, এটা একদম বেসিক। এই বেসিক বিষয়টা যদি কারো মাথায় ঢুকে যায় তাহলে ভার্ব সম্বন্ধে আর কোনো অসুবিধা হবে না। দেখো, মেন ভার্বের মধ্যে দেখো 1 নম্বর হলো রেগুলার, ইররেগুলার। 2 নম্বর ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ। 3 নাম্বার হলো ফাইনাইট,
নন ফাইনাইট। ঠিক আছে, রেগুলার ইররেগুলার, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এবং ফাইনাইট নন ফাইনাইট, এই হলো মেন ভার্ব। এবার দেখো অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়। অক্সিলারি ভার্ব মাত্র 24টি আছে, মনে রাখবে অক্সিলারি ভার্ব মাত্র 24টি আছে। ঠিক আছে, তার মধ্যে তিনটি ভাগ আছে, একটা হলো প্রাইমারি, একটা মডাল, একটা সেমি মডাল। প্রাইমারি অক্সিলারি হলো বি, একটা হলো হ্যাভ, একটা ডু। ঠিক আছে, বি ভার্বের মধ্যে পড়ে অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্বের মধ্যে পড়ে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বের মধ্যে পড়ে ডু, ডাজ, ডিড। ঠিক আছে, এই 11টি হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব, এদেরকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবার দেখো মডাল অক্সিলারি কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to। এইগুলো হলো মডাল ভার্ব। আর মাত্র তিনটি হলো সেমি মডাল, যেমন নিড, ডেয়ার এবং ইউজ টু। এই হলো সেমি মডাল। দেখো আমি আরেকবার প্রথম থেকে দেখিয়ে বলে দিই, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো 11টি প্রাইমারি অক্সিলারি ভার্ব, 10টা মডাল ভার্ব এবং 3টি সেমি মডাল। এই হলো 24টি অক্সিলারি ভার্ব। এই যে অক্সিলারি ভার্ব গুলো দেখছো, এগুলো দেখো প্রাইমারি যে অক্সিলারি ভার্ব আছে এরা মেন ভার্ব হিসাবেও কাজ করে, আবার হেল্পিং ভার্ব হিসাবেও কাজ করে। আবার নিড, ডেয়ার, ইউজ টু এরা মেন ভার্ব হিসাবেও কাজ করে। ঠিক আছে, শুধুমাত্র এই যে মডাল ভার্ব এগুলো মেন ভার্ব হিসাবে কাজ করতে পারে না, এই কথাটা সবসময় মনে রাখবে। প্রাইমারি অক্সিলারি এবং সেমি অক্সিলারি, এই সেমি মডাল, এই কটা অক্সিলারি ভার্ব মেন ভার্ব হিসাবে কাজ করে। যখন ওয়ার্ডের সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ভার্ব থাকে এবং সেই ভার্বগুলোর মধ্যে এই ভার্বগুলো থাকে, তখন তারা মেন ভার্ব হিসাবে কাজ করে। আর অক্সিলারি মানে যখন হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব মাত্র টেন্স গঠনের সময় হয়। টেন্স, ভয়েস এবং মুডস, এই 3 টাইম এই ভার্বগুলো নন লেক্সিক্যাল হিসাবে কাজ করে। বোঝা গেল? কখন কখন এরা হেল্পিং ভার্ব হয়? যখন টেন্স গঠন করতে হয়, ভয়েস গঠন করতে হয় বা মুড গঠন করতে হয়, এই 3 টাইম এরা হেল্পিং ভার্ব হিসাবে বা অর্থহীন হিসাবে কাজ হয়। যেমন মনে করো যদি আমরা টেন্স, যেমন হচ্ছে
আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস। এখানে দেখো অ্যাম এর কোনো অর্থ নেই, এখানে ইটিং, ইটিং এর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তার জন্য এখানে অ্যাম সাহায্যকারী হিসাবে কাজ করছে। আই অ্যাম ইটিং রাইস, তার জন্য এখানে অ্যাম মিনিংলেস, ইটিং মানে খাচ্ছি, আমি খাচ্ছি। তাহলে এখানে কি হলো, অ্যাম অ্যাজ এ হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে হেল্পিং ভার্ব কখন হয়, টেন্স, ভয়েস এবং মুডস। বাদ বাকি সময় যেমন যদি আমি বলি আই হ্যাভ এ ডগ, তাহলে আমার একটি কুকুর আছে। এখানে হ্যাভ, এখানে একটি মাত্র ভার্ব সেটা হলো হ্যাভ, তার জন্য এটা হয়ে গেল মেন ভার্ব, এখানে কোনো হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে না। এই হলো অক্সিলারি ভার্বের গঠন। আবার দেখো এই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, এগুলো সব সময় হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে। আই শ্যাল গো, আই শ্যাল গো, এই শ্যাল একা কখনো কাজ করতে পারে না। আই শ্যাল যদি বলি তাহলে এটা কিন্তু একটা কমপ্লিট সেন্স আসছে না, তার জন্য আমরা এখানে একে মেন ভার্ব হিসাবে নিতে পারি না। আই শ্যাল গো ওয়ার্ক, ওয়ার্ক যা বলতে পারি, মানে যে কোনো কাজ করতে পারি, তার সঙ্গে শ্যাল, শ্যাল মানে কি ফিউচার, আমি হাঁটবো, আই শ্যাল ওয়ার্ক। তাহলে ওয়ার্কের আগে শ্যাল বসে ওয়ার্কের টাইমটা নির্ধারণ করছে, তাহলে শ্যাল হয়ে গেল ওয়ার্কের হেল্পিং ভার্ব। ওয়ার্ক মানে হাঁটা, তাহলে আমি হাঁটবো, আই শ্যাল ওয়ার্ক। বোঝা গেল, তাহলে শ্যাল কখনো একা ইউজ হয় না। দেখো ক্যান, আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান যদি বলি তাহলে একটা কমপ্লিট সেন্স আসছে না, তার জন্য ক্যান কখনোই মেন ভার্ব হবে না, এ কোনো ভার্বকে সাহায্য করবে। যেমন রিড, আই ক্যান ওয়াক, আই ক্যান সি, আই ক্যান টক, তাহলে সব ভার্বের আগে বসে ভার্বটাকে সাহায্য করবে, তাহলে এটাও হয়ে গেল হেল্পিং ভার্ব। তাহলে কি বললাম, মডাল ভার্ব কখনো একা একা প্রাইমারি ভার্ব মানে মেন ভার্ব হিসাবে কাজ করতে পারে না। ঠিক আছে, আবার দেখো সেমি মডাল, সেমি মডাল ওয়ার্ডে বা সেন্টেন্সে একাই মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে। যেমন নিড, আই নিড এ বুক, আই নিড এ বুক, আমার একটি বই দরকার বা প্রয়োজন। নিড মানে প্রয়োজন, আমার একটি বই প্রয়োজন। এখানে দেখো নিড, নিড একটি ইন্ডিপেন্ডেন্ট ভার্ব, এ একটি একাই মেন ভার্বে কাজ করতে পারছে। ঠিক আছে, তাহলে এ নিজে প্রাইমারি মানে মেন ভার্ব হিসাবে কাজ করতে পারে সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, তার জন্য এরা সেমি মডাল, এরা আবার হেল্পিং ভার্ব হিসাবেও কাজ করে, আবার মেন ভার্ব হিসাবেও কাজ করে, তার জন্য এদেরকে সেমি মডাল বলা হয়। আবার যদি মনে করো যে ডিয়ার, হাউ ডিয়ার ইউ, তাহলে এখানে দেখো ডিয়ার একাই মেন ভার্বে কাজ করছে, সুতরাং এটি একটি সেমি মডাল। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা অক্সিলারি ভার্ব সম্বন্ধে বুঝে গেলে যে এরা কখন অক্সিলারি ভার্ব হয়, মানে কখন মেন ভার্ব হিসেবে কাজ করে, আবার কখন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। ভার্ব এরা যখন সেন্টেন্সে থাকে, এদের মধ্যে মানে একটি সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে আর এই ভার্বগুলো যদি থাকে তাহলে এরা হেল্পিং ভার্ব হয়ে যায়। আর যদি একটি সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র একটি ভার্ব থাকে এবং এই ভার্বগুলো থাকে তাহলে এরা হয়ে যায় মেন ভার্ব। এই কথাটা সবসময় মনে রাখবে। ঠিক আছে, তাহলে এবার আমরা মেন ভার্বগুলো দেখি। দেখো এই যে ভার্বগুলো আমরা আলোচনা করছি, এই ভার্বগুলোর ব্যাপারে আমি একটা একটা করে ডিটেলসে আলোচনা করব। আজকে জাস্ট বোঝার জন্য আমরা আলোচনা করছি। দেখো রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব কাকে বলে? রেগুলার ভার্ব হলো যে ভার্ব
ইডি ডি টি দিয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠন করে তাকে বলা হয় রেগুলার ভার্ব বা উইক ভার্ব। ঠিক আছে, যে ভার্ব ইডি ডি এবং টি এই লেটারগুলো দিয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠন করে তাকে বলা হয় রেগুলার ভার্ব বা উইক ভার্ব। যেমন মনে করো প্লে, প্লে হলো একটি ভার্ব, বেস ভার্ব মানে V1 এটাকে বলা হয়। তাহলে প্লে, প্লে থেকে আমরা যখন প্লেড করব পি এল এ ওয়াই ইডি প্লেড, তাহলে এটা হলো V2। আবার পি এল এ ওয়াই ইডি প্লেড, এটা হয়ে গেল V3। ঠিক আছে, তাহলে এখানে ইডি দেখো প্রত্যেক ক্ষেত্রে ইডি যোগ হচ্ছে দিয়ে এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠন করছে, তাই এটা হয়ে গেল রেগুলার ভার্ব। ঠিক আছে, এর ফর্ম এর সঙ্গে ইডি যোগ হয়ে যোগ হলো। আবার যেমন দেখো এল ও ভি ই লাভ, V2 তে হবে এল ও ভি ইডি লাভড, এল ও ভি ইডি লাভড। দেখো এখানেও শুধুমাত্র ডি যোগ করে এর গঠনগুলো হচ্ছে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, তাই এগুলো হয়ে গেল রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব কাকে বলে? যে ভার্বের মধ্যেকার ভাওয়েল চেঞ্জ করে এর ফর্ম চেঞ্জ হয় তাকে বলা হয় ইররেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। যেমন মনে করো বাই, বাইকে আমরা কি করব? ব্রড, বাই বট বট। এখানে দেখো বাই বট বট, তাহলে এখানে ভাওয়েল চেঞ্জ হলো বি ইউ ওয়াই বাই, বাই থেকে হলো বট বট। ঠিক আছে, গো, গো থেকে হয় ওয়েন্ট গন। দেখো এখানেও ভাওয়েল চেঞ্জ করে এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রূপ গঠন করা হয়। তা এগুলো হয়ে গেল ইররেগুলার। এগুলো নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও করব, তাহলে তোমরা একদম সহজে বুঝতে পারবে। দেখো তাহলে রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব আশা করি বুঝতে পারছো যে ভার্বের ইডি ডি এবং টি যোগ করে চেঞ্জ করা হয় তাকে বলা হয় রেগুলার ভার্ব বা উইক ভার্ব। ঠিক আছে, এবার যে ভার্বের মধ্যেকার ভাওয়েল চেঞ্জ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠন করা হয় তাকে বলা হয় ইররেগুলার বা স্ট্রং ভার্ব। ঠিক আছে, এবারে আমরা দেখব ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। তো ট্রানজিটিভ ভার্ব মানে হলো সকর্মক্রিয়া, আর ইনট্রানজিটিভ মানে হয়ে গেল অকর্মক্রিয়া। যে সেন্টেন্সের বা যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় তাকে বলা হয় সকর্মক্রিয়া, আর যে সেন্টেন্সে বা যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না তাকে বলা হয় ইনট্রানজিটিভ বা অকর্মক্রিয়া। যেমন মনে করো আই ইট রাইস, এখানে দেখো আই ইট রাইস, ইট ইট হলো খাওয়া, তাহলে ইট কি খায়? রাইস। শুধু যদি বলি যে আই ইট, এটা একটি সেন্স দিচ্ছে না। আই ইট, যখনই আমি বলবো রাইস তাহলে এটা একটা সেন্স আসছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বে সবসময় অবজেক্ট থাকে, আর অবজেক্ট যদি না থাকে তাহলে সেটা হয়ে যায় ইনট্রানজিটিভ। অবজেক্ট মানে কি বা কে কাকে দিয়ে প্রশ্ন করলে, মানে ভার্বকে যদি কি কাকে এই দিয়ে প্রশ্ন করা হয় যে অ্যান্সার পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। যেমন কি খায়? খায়, ইট মানে খাওয়া, কি খায়? রাইস, তাহলে এটা হলো অবজেক্ট। এবার দেখো আমি যদি বলি আই
গো টু স্কুল, আই গো টু স্কুল। তাহলে গো হয়ে গেল কি ইনট্রানজিটিভ, গো টু স্কুল। আমি কি যাই, এটা কোনো একটা কোশ্চেনই হচ্ছে না। আমি কাকে যাই তাও হচ্ছে না। আমি কোথায় যাই যদি বলি তাহলে হচ্ছে স্কুল। তাহলে স্কুল হয়ে গেল একটা কমপ্লিমেন্ট, এখানে কিন্তু এটা অবজেক্ট নয়। এটা সবসময় মনে রাখবে যে স্কুল কখনো অবজেক্ট নয়। ঠিক আছে, স্কুল আমার কাজের মানে আমি যে কাজটা করছি সেটা স্কুলের উপর বর্তাচ্ছে না, তার জন্য স্কুল হয়ে গেল একটা কমপ্লিমেন্ট। তাহলে গো হয়ে গেল ইনট্রানজিটিভ। আই অ্যাম এখানে দেখো আই অ্যাম স্লিপিং, এখানে আমি ঘুমাচ্ছি, এখানে কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, স্লিপিংটা হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব, এখানে কোনো অবজেক্ট লাগে না। স্লিপিং, লাফিং, হি ইজ লাফিং, হি লাফস সে হাসে, হি গোজ সে যায়, হি কাম, এগুলো ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে ইনট্রানজিটিভ মানে যে ভার্বের কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ বলে, আর যে ভার্বের কর্ম থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? এগুলো আমি পরে ডিটেলসে আলোচনা করব, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবারে আমরা দেখব ফাইনাইট নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। যে ভার্ব টেন্স অনুযায়ী মানে পার্সন অনুযায়ী চেঞ্জ হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। মানে সাবজেক্টের পরেই যে ভার্ব থাকে সেটাই হলো ফাইনাইট ভার্ব। ঠিক আছে, যেমন দেখো I want to eat rice, I want to eat rice, দেখো want হয়ে গেল ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। একটি সেন্টেন্সে একটার বেশি যদি ভার্ব থাকে তাহলে প্রথম যে ভার্বটা থাকবে সেটাই হবে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। দেখো want হয়ে গেল ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্বটা কি? যে ভার্ব পার্সন বা নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না তাকে বলা হয় নন ফাইনাইট বা ইনফাইনাইট ভার্ব। দেখো এইটা একটা উদাহরণ আমি দিয়ে দিই, আই ওয়ান্ট টু ইট রাইস। এবার যদি বলা হয় হি, এখানে হি ওয়ান্ট হবে না ওয়ান্টস হবে? নিশ্চয়ই ওয়ান্টস হবে, কারণ এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য ভার্বের পরে এস বাই এস যোগ হয়। তাহলে হি ওয়ান্টস টু ইট রাইস। এখানে দেখো চেঞ্জ হয়ে গেল, এখানে ওয়ান্ট ছিল এখানে ওয়ান্টস হয়ে গেল। ঠিক আছে, আবার যদি আমরা ইনফাইনাইট বা নন ফাইনাইট দেখি, দেখো এখানে কোনো চেঞ্জ নেই। তাহলে যে ভার্ব টেন্স বা পার্সন বা নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এবার এখানে যদি আই ওয়ান্টেড জায়গায় এবার আমরা যদি এখানে পাস্ট টেন্সে নিয়ে যাই, আই ওয়ান্টেড, I wanted to eat rice, এখানে দেখো I wanted হয়ে গেল কিন্তু to eat এটা কিন্তু পরিবর্তন হলো না। তাহলে এই যে ফাইনাইট ভার্ব এটা চেঞ্জ হতে থাকে এবং সাবজেক্টের পরেই বসবে। সাবজেক্টের খুব কাছের যে ভার্ব সেটাই হলো ফাইনাইট ভার্ব, আর তারপরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা হয় নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো জিরান্ড, পার্টিসিপল এবং
ইনফিনিটিভস, জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভস। তাহলে টু প্লাস ভার্ব যেটা থাকে সেটা হলো ইনফিনিটিভ, পার্টিসিপল হলো পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল, আর জিরান্ড হলো আইএনজি, বেস ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে অ্যাজ এ নাউন হিসাবে কাজ করলে তখন আমরা তাকে জিরান্ড বলি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ভার্বের ক্লাসিফিকেশনটা কি। এই যে ক্লাসিফিকেশন আমরা দেখলাম, এগুলোর আমরা ডিটেলসে এর পরবর্তী ভিডিওতে একটা একটা করে আমি আলোচনা করব, তাহলে একদম সহজে বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকে আমরা ভার্ব সম্বন্ধে শিখলাম। ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার এবং কি কি, কিভাবে সেন্টেন্সের মধ্যে ভার্ব কাজ করে, আমরা একদম সহজে শিখে গেছি। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, তোমরা এগুলো মন দিয়ে দেখবে, তাহলে একদম সহজে শিখে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।